নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। মোহনবাগানের আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে। ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার লক্ষ্যে। আইএসএল এর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। টানা 3 ম্যাচ হারের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। সেলিস আসতেই অনেকটা বদলে গেছে লাল হলুদ। যুব ভারতীতে শুক্রবার কেরালা ব্লাস্টার্সকে হারালো 2-1 গোলে। প্রথমার্ধে বিষ্ণুর গোল, দ্বিতীয়ার্ধে হিজাজির গোল। তবে ক্লেটন দিয়ামান্তাকোসরা সুযোগ নষ্ট না করলে আরও বেশি গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। এদিনও নজর কাড়লেন রিচার্ড সেলিস এবং পিভি বিষ্ণু। এই তরুণ তুর্কি লাল হলুদের খেলায় দিনের পর দিন প্রভাব ফেলছেন। এদিন খারাপ খেললেন না দিয়ামান্তাকোস, ক্লেটনরাও। শুধু গোল করলেন না, রক্ষণেও এদিন অনেকটা নির্ভরতা দিলেন হিজাজি, পাশে মানানসই নুঙ্গা। রিচার্ড সেলিস আসতে দলের অন্যরাও অনেকটা আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সতীর্থরা যদি সেলিসকে আরেকটু সাহায্য করতে পারেন তাহলে ইস্টবেঙ্গল আরও অনেক এরকম জয় পাবে। অবশেষে জয় ফিরল ইস্টবেঙ্গল। যুব ভারতীতে দুরন্ত সেলিস, পিভি বিষ্ণুরা। ইস্টবেঙ্গলের জয়ের পর কি বলছেন প্রাক্তন তারকা অ্যালভিরো ডিকুনহা? হ্যাঁ, ইস্টবেঙ্গল যখনই জিতে সবসময় ভালো লাগে। এটাই যদি ইস্টবেঙ্গল পরপর যে 3টে ম্যাচ হেরেছে, সেই 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে আজকের ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল অনেক ভালো পজিশনে থাকতো, গ্যাপটা কিন্তু অনেক কভার আপ হয়ে যেত। কিন্তু এটারই জন্য এই লিগের মজাটা এটাই, এটার জন্যই তো একে বলা হয় ম্যারাথন লিগ। ম্যারাথন লিগ কে কিভাবে শেষ করতে হয় এগুলো কিছু টিমস গুলো জানে। যাই হোক, এটা সুভাষ ভৌমিকের একটা ক্যালকুলেশন হতো, কোন ম্যাচ হোম ম্যাচ আমাদের জিতলে কিংবা কার সাথে কত পয়েন্ট দরকার, অ্যাওয়ে ম্যাচ কোন টিমের সঙ্গে, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে। যাই হোক, ইস্ট বেঙ্গল আজকে জিতেছে, খুব ভালো লাগছে। টপ 6-এ যাওয়ার চান্সেসটা অনেকটাই কম, কিন্তু আমার মনে হয় এইসব না ভেবেই ভালো, কারণ একটাই শুধু ম্যাচ জিতেছে। পরের ম্যাচ আবার মুম্বাই এফসি অ্যাওয়ে ম্যাচ। বাট স্টিল ইস্ট বেঙ্গলকে ম্যাচ বাই ম্যাচ নিয়ে যেতে হবে, তারপরে লাস্টের ম্যাচের পর কোন জায়গায় শেষ করছে তারা তখন দেখা যাবে। ভালোই লাগলো। আর বিষ্ণু স্পেশালি আমার সবসময় ভালো লাগে। আমি যখনই ইস্ট বেঙ্গল টিমটা মাঠে নামে কিংবা লাইন আপ চলে আসে, আমি সবসময় দেখি বিষ্ণু আছে কিনা। কারণ হচ্ছে বিষ্ণু পায়ে কিছু একটা আছে। একটা টাইমে যখন আমি খেলতাম লোক হয়তো আমাকে অন্য চোখে দেখতো, কারণ হচ্ছে আমার পায়ে একটু স্কিল ছিল। স্কিলফুল প্লেয়ারকে সবসময় সবাই পছন্দ করে। তো বিষ্ণু হচ্ছে ওই টাইপের, ওই ডিফারেন্স মেকার। ওই গোলটা যা করেছে তুমি দেখো লাস্ট মিনিট কিরকম ও মানে বাস্ট করেছে, মানে একটা ডিফেন্ডারকে একটা স্ট্রাইডে নিয়ে চলে গেছে, তারপরে ওই চিপিং, ওর কোয়ালিটি আছে। কিন্তু এই ছেলেটাকে একটাই কথা বুঝতে হবে, কখন যে বল ছাড়তে হবে, কখন পাস করতে হবে, কখন শুট করতে হবে, এইগুলো যদি ও নিজেকে একটু যদি মানে ঠিকঠাক করিস, তাহলে আমার মনে হয় ও কিন্তু অনেক 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 বড় প্লেয়ার হয়ে যাবে। শরীর খারাপ, তাই শুক্রবার অনুশীলনে এলেন না মোহনবাগানের 2 স্টপার অ্যালবার্তো রড্রিগেজ ও টম আলড্রেড। তাদের ছাড়াই চলল বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি। অনিরুদ্ধ থাপা ছাড়া সবাই ফিট, গোটা শিবির চনমনে। পরপর 2 ম্যাচে 4 পয়েন্ট হাতছাড়া করার পর গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু ম্যাচ জিততে মরিয়া সবুজ মেরুন শিবির। মোহনবাগানকে নিয়ে হঠাৎই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষ 2-3টি ম্যাচে একেবারেই ভালো ফুটবল খেলেনি সবুজ মেরুন। কেন এই পট পরিবর্তন? আত্মতুষ্টিকে গ্রাস করেছে কোচ হোসে মলিনাকে? তার দল নির্বাচন ও কিছু সিদ্ধান্ত দেখে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এমনই নানা বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি। নিঃসন্দেহে এত আত্মতুষ্টি হওয়ার কোনো জায়গা নেই। এইসব জায়গায়, এইসব ক্লাবে আত্মতুষ্টি হওয়ার কোনো জায়গা নেই। প্রথম কোশ্চেন হলো, ওনাকে আমি দেখে অবাক হয়ে গেছি, এত বড় কোচ, এত বিদেশ থেকে আনা হয়েছে, উনি মানবীর আর লিস্টনকে কি করে মাঠের বাইরে রেখে টিম হেরে যেত তো সেদিন। লাখ ভালো সেদিন বিশাল কায়েত, বলছি তো 2টো স্টপার আর বিশাল কায়েত বাঁচিয়ে দিয়ে যাচ্ছি। সুতরাং আমার তো মনে হচ্ছে এই আত্মতুষ্টিতে ভুগলে আরো পয়েন্ট নষ্ট করবে। আর কারণ প্রথম কোশ্চেন হলো, যার সঙ্গে ড্র করেছে সে তো অনেক নিচে ছিল, কিন্তু কখনোই মনে হয়নি যে এত পয়েন্টে এগিয়ে থাকা টিমটা সঙ্গে ওই টিমটা খেলছে, বরঞ্চ ওরা বেটার ফুটবল খেলেছি। তার একটাই কারণ, উইং প্লে ছিল না তো। ও 4-5টা প্লেয়ার চেঞ্জ করে দিয়েছে। আরে এইসব জায়গায় এসে এত চেঞ্জ হয় না, কারণ লিস্টন, কোলাসে এবং মানবীর যে অপারেট করে ভারতবর্ষের আইএসএল এর টিমে কোনো টিমে
এত ভালো উইং প্লে নেই। এখানে ও ভুল করেছে না, এত এখন বলবে আমি বলছি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তো পরের কথা, এখন তো ইয়ে হয়নি, কিন্তু তোমার একটা কথা, যেহেতু আমি প্লেয়ার ছিলাম বলছি, একটা প্লেয়ার যদি জানে আমি খেলবো, সে মানসিক প্রস্তুতিটা অনেক ভালো নিতে পারে। দিমিত্রি পেট্রাদাস এরা তো ভালো প্লেয়ার, ও জানে, বুঝতেই পারছিল যে আমি খেলবো কি খেলবো না, একদিন খেলায় একদিন বসিয়ে রাখি। নিঃসন্দেহে কামিন্সের চেয়ে অনেক বেটার হয়। কামিন্স তো তোমার ওই গোল পেনাল্টি বক্সের মধ্যে ডেঞ্জারাস, এমনি কামিন্স তো এত লোড নিতে পারে না। সুতরাং আমার মনে হয় এইটাই হচ্ছে। এবার তুমি দেখে নি এদের পারফরমেন্সও, তোমার ক্রিস্টান কোলাসো এবং মানবীর, এদের পারফরমেন্সও তলার দিকে চলে যাবে। যে ছেলেটা 10টা ম্যাচ ভালো খেলে যে একটা ম্যাচ নাই খেলতে পারে, তুমি পরে তুলে নাও, কিন্তু প্রথমেই তাকে তুলে নিচ্ছ, দিমিত্রি পেট্রাদাসকে রেখেই খেলা উচিত অনেক আগেই। এটা তো বলছি না, ইন্ডিয়া টিম হয়ে গেছে তোমার ওই মানে মুখ চেনাচিনির ব্যাপার। আমাদের সময় প্রদীপদা বা যারা কোচ ছিল, তারা কোনোদিন সে যে প্রভিন্সেরই প্লেয়ার হোক, সে যদি ভালো হয় তাকে মাঠের বাইরে রাখতো না। এই কোচ কি করে ওই ইয়েকে, গুরপ্রীত ঠিক আছে এক সময় ভালো খেলেছিল, সে তো সুব্রত ভালো খেলেছে ইন্ডিয়া টিমে ভালো, কিন্তু এখন বিশাল কাইতকে বাইরে রাখার কোনো জায়গা নেই। এবং ও বলছে লম্বা নিচু বলও তো দারুণ সেভ করছি। আরে ওকে ইমিডিয়েট ওকে খেলানো উচিত। ওই জন্য 126 এবার 136 হয়ে যাবে, দেখে নিস। ইন্ডিয়া টিমে কোনো পারফরমেন্স আছে? খেলে তো আফগানিস্তান, কাজাকিস্তান এদের সঙ্গে। খেলতো দেখতাম সাউথ কোরিয়া ন্যাশনাল টিম, চায়না ন্যাশনাল টিম, ইরাক, ইরান, সৌদি, কোয়েত, কাতার, প্যান্ট খুলে যেত এই টিম। আমাদের সময় আমরা যা খেলেছি। ইস্ট বেঙ্গলের আলেসার নতুন ক্লাবের দায়িত্ব নিলেন। স্পেনের দ্বিতীয় বিভাগের দল রেসিং দ্য ফেরোলের হেড কোচ হলেন আলেহান্দ্রো মেনেঞ্জেস গার্সিয়া। তিনি ইস্ট বেঙ্গলকে আই লিগে রানার্স করেছিলেন। স্পেনের দ্বিতীয় বিভাগের দল মানে অনেক উন্নত পর্যায়। সেই ক্লাবের কোচ হওয়ায় বোঝা গেল তার যোগ্যতা ঠিক কতটা। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের শেষ মুহূর্তে করা গোলে ইউরোপা লিগের নকআউট পর্বের আরও কাছে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে তারা 2-1 গোলে হারালো রেঞ্জার্সকে। প্রিমিয়ার লিগে ইউনাইটেড ছন্দে না থাকলেও ইউরোপা লিগে এই নিয়ে টানা 4 ম্যাচ জিতল তারা। এই জয়ের ফলে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 4 নম্বরে ওঠার পাশাপাশি শেষ 16 নিজেদের জায়গা পাকা করে ফেলল রুবেন আমোরিমের দল। গত সামার উইন্ডোতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ধারে ভারে অনেক পিছিয়ে থাকা আতলেতিকোয় যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তার এই দল বদলের সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অনেকেই, কিন্তু আলভারেজের সিদ্ধান্ত যে ভুল ছিল না তা আরও একবার প্রমাণ করে দিল তার পারফরমেন্স। সিটির প্রথম একাদশে জায়গা পাওয়াই যেখানে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, সেখানে আতলেতিকোর হয়ে তিনিই জয়ের নায়ক। চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন টানা 3 ম্যাচে, এমনকি সর্বশেষ লেভারকুসেনের বিপক্ষে 2-1 গোলের জয়ে 2টি গোলই এসেছে তার কাছ থেকে। চ্যাম্পিয়ন্স লিগে সপ্তাহের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। এভাবে মরশুমের বাকি সময় নিজের পারফরমেন্স ধরে রেখে আলভারেজ দলকে শিরোপা এনে দিতে পারেন কিনা সেটাই দেখার। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এবার এই ভিনিসিয়াসকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছে সৌদি আরবের ক্লাবগুলি। সেই তালিকায় যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের রয়েছে, তেমনই রয়েছে নেইমারের ক্লাব আল হিলালও। যদিও এদের সবাইকে পিছনে ফেলে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে সৌদির আরও এক ক্লাব আল আহলি। শোনা যাচ্ছে $35 কোটি বিনিময়ে ভিনিসিয়াসকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। ভিনিসিয়াস যদি এই প্রস্তাবে রাজি হন, তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত। তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। একাই ব্রিটিশ শিবিরের সেরা 3 ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এবার ঘরের মাঠে চেন্নাইয়ে নামবেন বরুণ।
দেশের জার্সিতে এই প্রথমবার ঘরের মাঠে নামবেন তিনি। স্বভাবতই উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তরুণ স্পিনার। এছাড়াও এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন তার পরিবার, সেটাও বাড়তি তাগিদ যোগাচ্ছে বরুণকে। ইডেনের পর চেন্নাইয়েও তার সাফল্যের ধারা অব্যাহত থাকে কিনা সেটাই দেখার। আইসিসির পুরুষদের ওডিআই টিম অব দ্য ইয়ারের সুযোগ পেল না একজনও ভারতীয় ক্রিকেটার। নতুন বছরের শুরুতেই ওডিআই টিম অব দ্য ইয়ার ঘোষণা করেছে আইসিসি। সেখানে অধিনায়ক শ্রীলঙ্কার চরিত আসালাঙ্কা, কিন্তু একজনও ভারতীয় ক্রিকেটার নেই সেই দলে। 2024 সালে মাত্র 3টি ওডিআই ম্যাচ খেলেছিল ভারতীয় দল। সেখানে ফলাফলও তাদের বিপক্ষেই গিয়েছিল। 3 ম্যাচের সিরিজে 2-0 হেরেছিল তারা, একটি ম্যাচ ড্র হয়েছিল। শেষবার ভারতীয় দল ওডিআই জিতেছিল 2023 সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশকে আরও আকর্ষণীয় করতে নতুন নিয়ম চালু করার ভাবনায় অজি বোর্ড। একই বলে আউট করা যাবে 2 ব্যাটসম্যানকে, যার নাম দেওয়া হচ্ছে ডাবল প্লে রুল। যদি 2 ব্যাটসম্যান একই সময় ক্রিজের বাইরে থাকে, তাহলে একটি বলের সাহায্যে 2 প্রান্তের উইকেট ভেঙে দিলে 2 ব্যাটসম্যানই আউট হয়ে যাবে। আর অপর নিয়মটার নাম ডেজিগনেটেড হিটার, যাতে বিপক্ষ দলকে একজন ক্রিকেটার বেছে নিতে হবে, তিনি শুধু ব্যাট করবেন, ফিল্ডিং না করলেও চলবে। তার বদলে পরিবর্তে কোনো ফিল্ডার নামানো যাবে। এই 2 নিয়ম পরের মরশুমে আনার ব্যাপারে আলোচনা চলছে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে। আবারও ব্যর্থ রোহিত শর্মা। রঞ্জি ট্রফি প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও মাত্র 28 রানে সাজঘরে ফিরতে হলো তাকে। এদিন রোহিতের ব্যাট থেকে বিরাট ওভার বাউন্ডারি এলেও ইনিংস বড় হলো না। দেশের জার্সির পর রঞ্জি ট্রফিতেও রোহিত শর্মার এমন পারফরমেন্স যে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। রঞ্জিতে ফেরার পর ভারতীয় দলের তারকারা সকালেই যখন ব্যর্থ হচ্ছেন, সেই মঞ্চে একমাত্র সফল রবীন্দ্র জাদেজা। রঞ্জি ট্রফির মঞ্চে 10 বার 10 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও রবীন্দ্র জাদেজার শিকার 5 উইকেট। এছাড়া এদিন ঋষভ পান্তকেও সাজঘরের রাস্তা দেখিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বোলাররা শুরুটা ভালো করলেও আবারও সেই ব্যাটিং ব্যর্থতা, আর তাতেই বাংলার নকআউটের রাস্তা কঠিন। কল্যাণীতে দ্বিতীয় দিনই বাংলার ব্যাটিং বিপর্যয়। হরিয়ানার 157 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 125 রানই শেষ বঙ্গ ব্রিগেড। অনুষ্ঠুপ সুদীপ ঘরামি থেকে ঋদ্ধিমান সাহা, কেউই হরিয়ানার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ঘরের মাঠে এমন ব্যাটিং বিপর্যয় বেশ কোণঠাসা অবস্থা বাংলা শিবিরের। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার রান 2 উইকেটে 158, লিড 190 রানের। শনিবারের সকালটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে পারলেও এই ইনিংসে বাংলার বোলাররা এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পাননি। শনিবার বাংলা কোনো মিরাকেল ঘটাতে পারে কিনা সেটাই দেখার। উমরান মালিকের পর এবার কাশ্মীরের উমার নাসির। রঞ্জি ট্রফিতে নতুন সেন্সেশন জম্মু ও কাশ্মীরের এই উমার। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের পর থেকেই ভারতীয় ক্রিকেটের চর্চায় উঠে এসেছেন এই স্পিড স্টার। রোহিত শর্মার মতো তারকাকে মাত্র 3 রানে থামিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন রাহানে, শিবম দুবেদের মতো ইন্ডিয়া টিমের তারকাদেরও। তাকে নিয়েই এখন জোর চর্চা। 6 ফুট 4 ইঞ্চির এই পেসারের প্রধান শক্তিই হলো বাউন্স। তার শর্ট পিচ বাউন্সারের সামনেই বেসামাল হয়েছিলেন রোহিত শর্মা। সেই সঙ্গে রয়েছে গতি। এর আগের ম্যাচেও 6 উইকেট তুলে নিয়েছিলেন উমার। কাশ্মীরের অতি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন 31 বর্ষীয় এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যেই 57 ম্যাচে 138 উইকেট রয়েছে উমার নাজিরের। ক্রিকেট, ফুটবল ছাড়াও বাকি সব খেলার আপডেট কি? দাবা, হকি, ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। বাংলা সন্তোষ জিতে ফেরার পরই ফুটবলারদের চাকরি দিয়েছিল রাজ্য সরকার। এবার ন্যাশনাল গেমসের আগেও বাংলার অ্যাথলিটদের জন্য বড় ঘোষণা। ন্যাশনাল গেমসে পদক জিতলেই চাকরি। শুক্রবারই ঘোষণা করে দিলেন ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। শুধুমাত্র চাকরিই নয়, পদক জয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কারও। আমাদের সরকার যে পলিসি নিয়েছে, যাতে যারা মেডেল উইনার হবেন তাদেরকে সরকারি চাকরি একটা দেওয়া হবে। যারা ন্যাশনাল গেমসে মেডেল উইনার হবেন তার মধ্যে যারা ফার্স্ট গোল্ড মেডেল নেবেন তাদেরকে একটা এসআই অফ পুলিশ বা ইউডি অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট সাইড, যেটা সিভিল সাইডে, যেটা ওরা পছন্দ করেন সেই চাকরি দেওয়া হবে। যে সিলভার মেডেল যারা নিয়ে আসতে পারেন তাদেরকে এএসআই অফ পুলিশ বা এলডি অ্যাসিস্ট্যান্ট আন্ডার গভর্নমেন্ট এটা দেওয়া হবে। এবং যারা ব্রঞ্জ মেডেল নিয়ে আসবেন তাদেরকে মিনিমাম একটা কনস্টেবল বা গ্রুপ ডি চাকরি দেওয়া হবে। এর ছাড়া যেটা আছে যে এর ছাড়া যে যদি সিলভার মেডেল না আনেন আর গোল্ড মেডেল আনেন তাহলে 3 লক্ষ টাকা, সিলভার মেডেল আনেন তাহলে 2 লক্ষ টাকা, এবং ব্রঞ্জ মেডেল যদি আনেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার। 2024 সালে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিলেন ভারতের ডি গুকেশ। নতুন বছরটাও শুরু করলেন জয় দিয়েই। নেদারল্যান্ডে টাটা স্টিল মাস্টার্সে অংশ নিয়েছিলেন তিনি। তার প্রতিপক্ষ ভিনসেন্ট কেমার। লড়াইটা মোটেও সহজ ছিল না, যথেষ্ট বেগ পেতে হয়েছে গুকেশকে। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন গুকেশ। এই জয়ের ফলে লাইভ রেটিং পয়েন্টের নিরিখে ভারতের আর এক দাবাড়ু অর্জুন এরিগাইসিকে পিছনে ফেলে ভারতের 1 নম্বর দাবাড়ুর শিরোপা পেলেন ডি গুকেশ। বর্তমানে গুকেশের রেটিং 2784,
অন্যদিকে এরিগাইসের রেটিং 2779। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুরন্ত কামব্যাকের পর সেমিফাইনালেও হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন টেনিস প্রেমীরা। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন নভাক জোকোভিচ এবং আলেকজান্ডার জেরেভ, কিন্তু সেখানেই চোটের জন্য প্রথম সেটের পর ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে চোট পাওয়ায় সেমিফাইনালে তার খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। কেরিয়ারের 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আপাতত অধরা থেকে গেল 37 বছর বয়সী জোকোভিচের। প্রথম সেটে 7-6 ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছলেন আলেকজান্ডার জেরেভ। অস্ট্রেলিয়ান ওপেনের আরেক সেমিফাইনালে সহজ জয় ছিনিয়ে নিল ইয়ানিক সিনার। তার সামনে তেমন কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারলেন না আমেরিকার তরুণ টেনিস তারকা বেন শেলটন। সেমিফাইনালে শেলটনকে 7-6, 6-2, 6-2 ব্যবধানে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলেন প্রতিযোগীদের শীর্ষ বাছাই সিনার। ফাইনালে তার প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভ। খবরের দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের মন্তব্য উঠে আসে, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি শুধুমাত্র অধিনায়ক হিসেবে থাকতে চাই, দলের নেতা হয়ে উঠতে চাই। যদি দল হিসেবে কিছু অর্জন করতে হয় তাহলে সবাইকে একমত হতে হবে। সতীর্থদের ছোট ছোট জিনিসে মন দিতে বলি। ক্রিকেটের সাধারণ নিয়ম, মাঠ এবং মাঠের বাইরে স্বভাব ভালো রাখা, এগুলোই জোর দিতে বলি। মাঠে নামলে ওদের বলি নিজের সেরাটা দাও এবং যা হচ্ছে সেটা উপভোগ করো। বিগত 20 বছর ধরে এই খেলাকে জোকোভিচ অনেক কিছু দিয়েছে, তাই চোটের জন্য কোর্ট ছাড়ার সময় বোয়িং করা উচিত নয়। ওকে সম্মান দাও, ওকে ভালোবাসা দাও। এর আগে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও ও এখানে খেলেছে এবং ট্রফি জিতে গেছে, তাই ও একটা ম্যাচ থেকে সরে দাঁড়ানোর অর্থ বুঝতে হবে। সত্যি ওর পক্ষে এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছিল না। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।